কোভিড-19 দুর্যোগময় সময়ে যে সমস্ত শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ক্লাসগুলো উপভোগ করছো তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্র নিয়ে আলোচনা করব। প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতবর্ষে আগত ইউরোপীয় কোম্পানিসমূহ। পাশ্চাত্যের সাথে ভারতবর্ষের যোগাযোগ আধুনিক কালের কথা নয়, অতি প্রাচীন কাল থেকেই পাশ্চাত্যের সাথে ভারতবর্ষের বাণিজ্যিক সম্পর্ক ছিল। খ্রিস্টীয় প্রথম শতকে আরব সাগর ও লোহিত সাগরে আরবদের একচ্ছত্র আধিপত্য স্থাপিত হওয়ায় ভারতের সমুদ্রবাহী বাণিজ্য তাদের হাতে চলে যায়। কিন্তু মধ্যযুগের শেষ ভাগে ভৌগোলিক আবিষ্কারের ফলে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে পরস্পর অর্থনৈতিক নির্ভরশীলতা যেমন বৃদ্ধি পায়, তেমনি নব আবিষ্কারিত সমুদ্রপথ ধরে প্রাচ্যের দেশগুলোর শোষণের ইতিহাসও শুরু হয়। বস্তুত ভারতবর্ষে আগমনের পথ আবিষ্কৃত হওয়ায় পাশ্চাত্য জগতের সাথে ইতিহাসে যে সুদূর প্রসারী প্রভাব পরিলক্ষিত হয়েছিল, মধ্যযুগের আর কোনো ঘটনায় এরূপ প্রভাব পরিলক্ষিত হয়নি। ভারতে ইউরোপীয় বণিকদের আগমনের কারণ 1453 খ্রিস্টাব্দে অটোম্যান তুর্কিরা কনস্টান্টিনোপল দখল করে গোটা এশিয়া মাইনরে তাদের আধিপত্য স্থাপন করে। ফলে ভারত ও ইউরোপের বাণিজ্য পথের প্রধান অংশ তুর্কিদের নিয়ন্ত্রণে চলে যায়। ইউরোপের দেশগুলোর পক্ষে প্রাচ্য দেশের বাণিজ্যে দারুণ বাধা উপস্থিত হয়। এজন্য প্রাচ্য দেশে, বিশেষত ভারতের সঙ্গে বাণিজ্যের নতুন পথ আবিষ্কারের প্রয়োজনীয়তা দেখা দেয়। ভারতীয় মশলা ছাড়া ইউরোপের লোকের পক্ষে কোনো খাদ্য তৈরি করা কঠিন ছিল। ক্রুসেডের পর থেকে ইউরোপে ভারতীয় মশলার চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়, কারণ ইউরোপের লোকের প্রধান খাদ্য ছিল মাংস। এই মাংস রান্নার জন্য লঙ্কা, এলাচ প্রভৃতির দরকার হতো। তাছাড়া ভারতীয় হাতির দাঁতের শৌখিন জিনিস, মৃগ নাভি, চন্দন, ফলমূল ও চীনা রেশমের চাহিদা ইউরোপে ছিল। এসব পণ্য ভারত থেকে প্রত্যক্ষভাবে আমদানি করার জন্য ইউরোপের কোনো কোনো সামুদ্রিক জাতির আগ্রহ দেখা দেয়। প্রাচ্য দেশের সঙ্গে যে বাণিজ্য চলত, তাতে ইতালির ভেনিস ও জেনোয়া নগরের বণিকদের একচেটিয়া প্রাধান্য ছিল। প্রতিবেশী স্পেন, পর্তুগাল প্রভৃতি দেশকে এই বাণিজ্যে যোগ দেওয়ার সুযোগ ইতালীয় বণিকরা দিত না। এজন্য স্পেন, পর্তুগাল প্রভৃতি সামুদ্রিক দেশে ভারতের সঙ্গে জলপথে সরাসরি যোগাযোগ স্থাপনের আগ্রহ দেখা দেয়। আরব ও ভেনিসীয় বণিকদের দ্বারস্থ না হয়ে সরাসরি জলপথে ভারত ও মশলাদ্বীপ বা পূর্ব
ভারতীয় দ্বীপপুঞ্জে যাওয়ার রাস্তা খুঁজে বের করার চেষ্টা স্পেন ও পর্তুগালেই প্রথম আরম্ভ হয়। পর্তুগিজ বণিকদের ভারতে আগমন। 1487 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক বার্থোলোমিউ দিয়াজ আফ্রিকা মহাদেশের দক্ষিণ সীমায় উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করে এসেছিলেন। এর কয়েক বছর পর 1498 খ্রিস্টাব্দের 27 মে ওই পথ ধরে ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেন। এভাবে পাশ্চাত্য ইউরোপ থেকে ভারতবর্ষে আসার এক নতুন জলপথ আবিষ্কৃত হয়। ভাস্কো দা গামার জলপথ আবিষ্কারের পর পর্তুগাল থেকে পর্তুগিজ বণিকগণ ব্যবসার উদ্দেশ্যে ভারতবর্ষে আসতে শুরু করে, কিন্তু ব্যবসায়ের উদ্দেশ্যে এদেশে এলেও এখানে এসে তারা সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখতে শুরু করে। পর্তুগিজ বণিক ও নাবিকরা আরব বণিকদের ভারত, মালয় প্রভৃতি স্থান থেকে বিতাড়িত করে। ভারতের উপকূল ও সমুদ্রপথে পর্তুগিজ প্রাধান্য স্থাপিত হয়। পর্তুগিজরা ভারতের উপকূলে ঘাঁটি স্থাপন করে ভারতের মানুষের মধ্যে খ্রিস্ট ধর্মের প্রচার চালায় এবং পর্তুগিজ ভারতীয় মিশ্র বিবাহের পদক্ষেপ গ্রহণ করে। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা মালাবারের অন্তর্গত কালিকটের হিন্দু রাজা জামোরিনের দরবারে উপস্থিত হন। ভাস্কো দা গামা ছিলেন একজন কঠোর সৈনিক। আন্তর্জাতিক ও হিন্দু রীতিনীতি সম্পর্কে তিনি কিছুই জানতেন না, যে কারণে জামোরিনের উপর তিনি কোনো কূটনৈতিক প্রভাব বিস্তার করতে পারেননি। ভাস্কো দা গামা ভারতীয় বাণিজ্যিক জাহাজ লুট ও তীর্থযাত্রীদের উপর অত্যাচার করায় জামোরিন অসন্তুষ্ট হন। ফলে ভাস্কো দা গামা কালিকটে পর্তুগিজ স্বার্থ রক্ষায় বিশেষ কোনো ব্যবস্থা না করে স্বদেশে ফিরে যান। এরপর পর্তুগিজ নৌসেনাপতি পেদ্রো আলভারেজ কারভাল 1500 খ্রিস্টাব্দে 30টি জাহাজ ও 1200 সেনা নিয়ে ভারতে আসেন। তিনি কালিকটের রাজা জামোরিনের অনুমোদনক্রমে কালিকটে একটি পর্তুগিজ ফ্যাক্টরি বা কুঠি স্থাপন করেন। কিন্তু জামোরিনের সাথে ক্যাব্রেলের শীঘ্রই বিবাদ বাধলে পর্তুগিজরা কালিকট বন্দর ত্যাগ করতে বাধ্য হন। ক্যাব্রাল কালিকট ছেড়ে কোচিনে হিন্দু রাজার আশ্রয় নেন এবং কানানোরে পর্তুগিজ বাণিজ্য কেন্দ্রে স্থাপনের অনুমতি লাভ করেন। এখন থেকে পর্তুগিজ বণিকদের একমাত্র লক্ষ্য লোহিত সাগর ও পারস্য অঞ্চল দিয়ে পরিচালিত প্রাচ্য দেশীয় বাণিজ্যকে পর্তুগালের একচেটিয়া অধিকারে আনা হয়। লক্ষ্য পূরণে 1502 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা দ্বিতীয়বার এক নৌবহর ও বাণিজ্য জাহাজ নিয়ে কালিকটে আসেন। তিনি সমুদ্রপথে পর্তুগিজ আধিপত্য স্থাপনের জন্য
তীর্থযাত্রীদের জাহাজে আক্রমণ করে রাজা জামোরিনকে ভয় দেখান। ভাস্কো দা গামা মালবাহী আরব জাহাজ আক্রমণ করেন এবং আরব বণিকদের বিতাড়িত করতে জামোরিনের উপর চাপ প্রয়োগ করেন। কিন্তু জামোরিন তার চাপের কাছে নতস্বীকার না হয়ে পর্তুগিজ যুদ্ধজাহাজ কালিকটে গোলাবর্ষণ করে। তাদের এই আক্রমণ জামোরিন প্রতিহত করলে ভাস্কো দা গামা কোচিনে চলে যান। কোচিনে তিনি পর্তুগিজ কুঠি স্থাপন করেন। এরপর কয়েকটি যুদ্ধজাহাজ মালাবার উপকূলে রেখে বাকি জাহাজ নিয়ে পর্তুগালে ফিরে যান। এরপর 1505 খ্রিস্টাব্দে ফ্রান্সিসকো ডি আলমিডা একদল নৌসেনা ও 1500 সেনাসহ প্রথম শাসনকর্তা হিসেবে ভারতে আসেন। তার লক্ষ্য ছিল সমুদ্রের উপর পর্তুগিজদের আধিপত্য সুপ্রতিষ্ঠিত করে ব্যবসায়ী বাণিজ্যের প্রসার ঘটানো। আলমিডার পর 1509 খ্রিস্টাব্দে আলবুকার্ক ভারতে পর্তুগিজ শাসনকর্তা নিযুক্ত হন। তিনি ছিলেন বেশ উচ্চবিলাসী। তার সাম্রাজ্যবাদী নীতিকে নীল জল নীতি বলে অভিহিত করা হয়। তিনি সর্বপ্রথম কালিকটের রাজার বিরুদ্ধে যুদ্ধাভিযান পরিচালনা করতে গিয়ে পরাজিত ও আহত হন। এরপর 1510 খ্রিস্টাব্দে তিনি বিজাপুরের সুলতানের কাছ থেকে বলপূর্বক গোয়া দখল করেন। তিনি গোয়াকে সুরক্ষিত করে পর্তুগিজ শক্তি ও বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। পর্তুগিজদের সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে ভারতে অবস্থানরত পর্তুগিজদের ভারতীয় নারী বিয়ে করতে উৎসাহিত করেন। তার প্রচেষ্টায় গোয়ায় বাণিজ্য সমৃদ্ধি লাভ করে। তারপর 1511 খ্রিস্টাব্দে আলবুকার্ক মালাক্কা অভিযানে অগ্রসর হন, কিন্তু তার প্রথম অভিযান ব্যর্থ হলেও তিনি মালাক্কা দখলের চেষ্টা চালিয়ে যান। তিনি তার অনুচরবর্গ ও সমরনায়কদের মালাক্কা দখল করতে উৎসাহিত করেন। তার প্রচেষ্টায় সেনারা পুনরায় মালাক্কা আক্রমণ করে তা দখল করে নেয়। 1512 খ্রিস্টাব্দে তিনি গোয়ার কাছে অবস্থিত বেনাস্তরিমের দুর্গটি দখল করেন। 1515 খ্রিস্টাব্দে তিনি হরমুজ দখল করে সেখানে পর্তুগিজ অধিকার সুপ্রতিষ্ঠিত করেন এবং সেই বছরই তার মৃত্যু হয়। পরবর্তী পর্তুগিজ শাসকদের আমলে পর্তুগিজরা দিউ দমন, সলসেট, বেসিন, হুগলি প্রভৃতি বন্দরে এবং সিংহলের বিভিন্ন স্থানে বাণিজ্য কুটি স্থাপন করে। 1530 খ্রিস্টাব্দে পর্তুগিজদের প্রধান কার্যালয় কোচিন থেকে গোয়ায় স্থানান্তর করা হয়। সে সময় থেকে গোয়া ভারতে পর্তুগিজ অধিকৃত অঞ্চলের রাজধানীতে পরিণত হয়। ভারতে পর্তুগিজ অধিকৃত অঞ্চলের সর্বোচ্চ শাসক ছিলেন
লিসবন সরকারের মনোনীত একজন শাসনকর্তা। তার অধীনে যথাক্রমে মোজাম্বিক, হরমুজ, মাস্কট, সিংহল ও মালাক্কায় একজন করে অধস্তন শাসনকর্তা নিযুক্ত করা হয়। গোয়ায় পর্তুগিজ শাসনকর্তা যাবতীয় সামরিক ও বেসামরিক শাসন কাজ পরিচালনা করতেন। দেওয়ানি মামলার ব্যাপারে তার সিদ্ধান্ত ছিল চূড়ান্ত। ফৌজদারি মামলার ব্যাপারে তিনি একমাত্র পর্তুগিজ অভিজাতগণ ছাড়া আর সব অপরাধীর ক্ষেত্রে মৃত্যুদণ্ডের দিতে বাধ্য ছিলেন। তার শাসন কাজ সাহায্য করার জন্য দুটি কাউন্সিল বা পরিষদ গঠন করা হয়। সপ্তদশ শতাব্দী থেকে পর্তুগিজদের ভাগ্য বিপর্যয় শুরু হয়। একে একে তাদের বাণিজ্য কেন্দ্রগুলো ওলন্দাজ ও ইংরেজদের দখলে চলে যায়। সম্রাট শাহজাহানের নির্দেশে তাদের হুগলি বাণিজ্য কুঠি ভেঙে দেওয়া হয়। এদিকে বাংলার সুবাদার শায়েস্তা খান পর্তুগিজদের কাছ থেকে চট্টগ্রাম ও সন্দ্বীপ ঘাঁটি দখল করে নিলে বাংলা থেকেও তাদের চলে যেতে হয়। এভাবে ধীরে ধীরে এদেশে পর্তুগিজদের কুশাসনের অবসান হয়। পর্তুগিজদের মিশ্র বিবাহ নীতি, শাসন ব্যবস্থার অনিয়ম, অসহায় বালক বালিকাদের জোর করে খ্রিস্টান বানানো, ভারতীয়দের ধরে নিয়ে গিয়ে বিদেশের বাজারে দাস দাসী রূপে বিক্রি করা, সম্রাট বা নবাবের আদেশ অমান্য করে বিনা শুল্কে ব্যবসা করার চেষ্টা এবং এদেশে ইউরোপের অন্য শক্তিগুলোর উত্থানের কারণে শেষ পর্যন্ত পর্তুগিজরা নিজেদের অস্তিত্ব টিকে রাখতে ব্যর্থ হয়। প্রথম ইউরোপীয় হিসেবে পর্তুগিজরা ভারতীয় উপমহাদেশে আগমন করে। তাদের মাধ্যমেই বিভিন্ন সুস্বাদু ফল যেমন পেঁপে, পেয়ারা, জলপাই, আনারস, কামরাঙ্গার সাথে উপমহাদেশের মানুষ পরিচিত হয়। এছাড়া এদেশে দীর্ঘদিন শাসন ও ব্যবসায় করার কারণে এখানকার ভাষা ও সংস্কৃতিতে পর্তুগিজদের ভাষা ও সংস্কৃতির প্রভাব পড়ে। তো এভাবেই পর্তুগিজরা তাদের শাসন ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলে, কারণ জোরপূর্বকভাবে তারা আর কোনো কিছুই করতে পারে না। তো এভাবেই তাদের শাসন শক্তি তাদের দখল থেকে একচ্ছত্রভাবে হারিয়ে যায়।